ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে ইরান কোনো দর কষাকষিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইসরায়েল থেকে ভবিষ্যতে কোনো হামলা হলে এর পরিমাণ ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানে মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় কিছুটা ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি তেহরানের। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা চলাকালীন গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। এর ফলাফল হিসেবে একদিকে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়, অন্যদিকে তেহরান পুরোদমে তাদের পারমাণবিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান। এই নিয়ে কোনো সমঝোতা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়েছেন তিনি। এছাড়া ক্ষেপণাস্ত্র তৈরি নিয়েও কোনো দর কষাকষিতে ইচ্ছুক নয় তেহরান। শুধু তাই নয়, ভবিষ্যতে যদি ইসরায়েল আবারও হামলার পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও মন্তব্য করেন আরাকচি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানেই পারমাণবিক উপাদান সুরক্ষিত আছে বলেও জানান আরাকচি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই পদক্ষেপকে বিপরীতমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কর্মসূচিকে দোষারোপ করলেও নিজেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে। ইরান কোনো পশ্চিমা চাপে নত হবে না বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে সরাসরি আলোচনায় বসতে না চাইলেও পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। এর আগে একাধিক দফা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আয়োজন করেছিল মাস্কট। ইরান ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও জোরদার করেছে বলে জানায় গণমাধ্যমটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর থেকে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এতে বলা হয়, জুনের 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক হুমকি শেষ করতে পারেনি। বরং গণমাধ্যমটিকে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা জানান, তেহরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষতি যতটা ধারণা করা হয়েছিল বাস্তবে তা অনেক কম। এই অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধ আবারও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রেখেছে, যা দিয়ে অন্তত 11টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। ইরান এখন এমন এক উৎপাদন ক্ষমতা গড়ে তুলছে যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হয়। এর মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, তাদের পারমাণবিক স্থাপনাগুলো জাতিসংঘ পরিদর্শকরা পরিদর্শন করছেন। তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ কয়েকটি স্থাপনায় তারা প্রবেশ করেছেন বলে জানান তিনি। তবে আইএইএ এখনো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার পায়নি। আমরা যতদিন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য থাকব, ততদিন চুক্তির ধারার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। জাতীয় দায়িত্ব সম্পর্কে আমরা সবসময় সচেতন থাকব। গত সপ্তাহেই আইইএ পরিদর্শকেরা তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছেন। অন্য স্থাপনাগুলোর ক্ষেত্রে পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী আইইএ কোনো স্থাপনা পরিদর্শনের অনুরোধ জানালে তা অনুমোদনের আগে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশটি পশ্চিমা চাপের মুখেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে না। তিনি জানান, পূর্ণ যুদ্ধের ঝুঁকি থাকলেও ইরান স্বাধীনতা ও মর্যাদার পথ থেকে সরে আসবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তিগুলো ইরানের পারমাণবিক ইস্যুকে অজুহাত করে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন ম্যাখো। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের তিনি 3 বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা 2 ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ইরানের। বিশেষ করে ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরে মুখ্য ভূমিকা রাখে। এমন পরিস্থিতিতেই বুধবার ফোনালাপ করেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাখোকে জানান মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়া ও দেশের প্রতিরক্ষা নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে না। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট। একই দিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পারমাণবিক ইস্যু নিয়েই। তিনি জানান, অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়ে আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। একই সঙ্গে তিনি জানান, 3 বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা 2 ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি পূর্ববর্তী মার্কিন অবস্থান থেকে সরে এসে বললেন, আক্রমণ একতরফাভাবে নয়, বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনেই হয়েছিল। তিনি আরও দাবি করেন, ইরান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মরিয়া হয়ে গেছে। 2 দেশের মধ্যে আলোচনার দ্বার এখনও খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন। অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয়াই প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করেন তিনি। তবে এবার সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আগের অবস্থান থেকে সরে ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদনের বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া হয়ে গেছে ইরান। তার ভাষায়, তেহরানের ওপর নিষেধাজ্ঞার কারণেই খামেনি প্রশাসনের জন্য রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করা কঠিন হয়ে গেছে। তবে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, তিনি ইরানের পক্ষের কথাও শুনতে আগ্রহী। আমরা বর্তমানে এমন এক দেশের সঙ্গে আলোচনা করছি যারা ইরানে বিনিয়োগ বা অংশীদার হতে চেয়েছিল, কিন্তু সে সময় পারছিল না ইরানের অবস্থানের কারণে, যখন ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ছিল, যা এখন আর নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চান, অন্যদিকে ইরান ইস্যুতে সরাসরি হামলার কথা স্বীকার করে তার দ্বিমুখী স্বভাব প্রকাশ করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল 2 থেকে 3 দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতায় সে পরিকল্পনা ভেস্তে যায়। আরাকচির ভাষায়, যে শত্রু প্রথমে নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, 12তম দিনে সেই শত্রুই নিঃশর্ত যুদ্ধবিরতি দাবি করে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর অভ্যন্তরীণ সামাজিক টানাপোড়েনে পড়েছে ইরান। একদিকে রয়েছে তরুণ প্রজন্মের সামাজিক স্বাধীনতার দাবি, অন্যদিকে কঠোর অবস্থান নিতে চাচ্ছে ধর্মীয় রক্ষণশীল শক্তিগুলো। এতে সংস্কার ও নিয়ন্ত্রণের দ্বন্দ্বে দোলাচলে পড়েছে দেশটি।
এমন পরিস্থিতিতে জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে অনেকেই এসব পদক্ষেপকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সরকারি উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করতে নতুন পদও তৈরি হয়েছে, কিন্তু অনেকে মনে করেন এসব পদক্ষেপে বাস্তব পরিবর্তনের চেয়ে প্রচারণায় বেশি গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে তরুণদের সমর্থন না পেয়ে সমালোচনার মুখে পড়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এর মধ্যেই তেহরানের সঙ্গীত পরিবেশনা ও নৃত্য অনুষ্ঠান বন্ধ করে দেয়া, রেস্তোরাঁ ও দোকানপাট সিলগালা করার মতো ঘটনাগুলো সরকারের দ্বৈত অবস্থানকে আরও স্পষ্ট করেছে। হিজাব আইনসহ নানা সামাজিক বিধিনিষেধ শিথিলের আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। নিরাপত্তা পরিষদের নির্দেশে কড়াকড়ি কিছুটা কমলেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে পূর্ণ নীতি পুলিশের তৎপরতা। নারীদের মোটরসাইকেল চালানোর অনুমোদন সম্পর্কিত বিলও পার্লামেন্টে কঠোর রক্ষণশীলদের বাধায় আটকে আছে। বিশ্লেষকদের মতে ইরানের ক্ষমতার ভারসাম্য এখন দুই বিপরীত শক্তির টানাপোড়েনে রয়েছে। এক পাশে পরিবর্তন চাওয়া তরুণ সমাজ, অন্য পাশে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় থাকা ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী। এই দ্বন্দ্বের মধ্যেই দেশটি রয়ে গেছে সংস্কার ও নিয়ন্ত্রণের দোলাচলে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির পশ্চিম উপকূল থেকে ছোড়া হয় স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এটি 700 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাপান। অক্টোবরের শেষ সপ্তাহে এপেক সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় উপস্থিত ছিলেন বিশ্ব নেতারা। ঠিক সে সময় পশ্চিম উপকূলে সমুদ্রভিত্তিক ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে সম্প্রতি সিওলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। শুক্রবার স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে ছোঁড়া হয় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এটি 700 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে। জাপানের কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেতের সিউল সফরের কয়েকদিনের মাথায় এই উৎক্ষেপণ নতুন করে বাড়িয়েছে নিরাপত্তা উদ্বেগ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এক জরুরি সংবাদ সম্মেলনে উদ্বেগ জানিয়ে বলেন, এই উৎক্ষেপণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং ভবিষ্যতে আরও উস্কানিমূলক পদক্ষেপের ক্ষেত্র তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ংয়ের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতিক্রিয়া। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কও আরও গভীর করছে উত্তর কোরিয়া। রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। দিনিপ্রো ও জাপোরিঝিয়ায় নিহত অন্তত 11 জন, হতাহত বেশ কয়েকজন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা। এরই মধ্যে এক মাসের রেকর্ড 21,000-এরও বেশি ইউক্রেনীয় সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহার দাবি, রাশিয়ার পক্ষ থেকে প্রায় 1400 আফ্রিকান নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে প্রয়োজনে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিপক্ষে সেনা মোতায়েন করার কথা জানিয়েছে জার্মানি। রাতভর 25টিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানায়, দেশ জুড়ে 450টিরও বেশি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আঘাত হানে দিনিপ্রো ও জাপোরিঝিয়ায়। একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়। দেশটির প্রধানমন্ত্রী ইউলিও শিরদেঙ্কো জানান, খার্কিভ, কিয়েভ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই 21,600-রও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে 3 গুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে। উল্টো দিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন, আফ্রিকার 36টি দেশের 1,400 জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি
আফ্রিকান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে। এদিকে জার্মানির দাবি ন্যাটোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য ৮ লাখ সেনা প্রস্তুত রয়েছে। সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ। তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের পোক্রোভস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া। মস্কো আবারও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। সেনাদের দ্রুত আত্মসমর্পণেরও আহ্বান জানানো হয়েছে। তবে জেলেনস্কি পাল্টা দাবি করেছেন রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি। শহরে প্রবেশের চেষ্টা করলে পুতিন বাহিনী প্রতিরোধের মুখে পিছু হটে বলেও জানান তিনি। যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের জন্য 180 কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে ইউরোপীয় কাউন্সিল। পোক্রোভস্ক শহর ঘিরে ব্যাপক লড়াই চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শহরের পূর্ব দিক থেকে প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে শুরু করেছে তারা। গত একদিনে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে বলেও জানানো হয়। তবে কিয়েভ পাল্টা দাবি করেছে তাদের বিশেষ বাহিনী শহরের তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং অর্ধশতাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছেন, রুশ সেনারা শহরে প্রবেশের চেষ্টা করলেও তাদের ঠেকানো গেছে। পোক্রোভস্কের পরিস্থিতি মারাত্মক জানালেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন শহরে অবস্থানরত রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি। তার দাবি, কুপিয়ান্সকে রুশ সেনার সংখ্যা মাত্র 60 জনের মতো। তবে রাশিয়া পাল্টা দাবি করেছে জেলেনস্কি বাস্তব অবস্থা আড়াল করছেন। তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তাদের বাঁচার উপায় কেবল আত্মসমর্পণ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। মস্কো জানায় তাদের টার্গেট দেশটির সামরিক শিল্প অবকাঠামো, জ্বালানি কেন্দ্র, পরিবহন লাইন ও গোলাবারুদ উৎপাদন কারখানা। এছাড়া বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করেও চালানো হচ্ছে হামলা। যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের জন্য 180 কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে। এছাড়া 2027 সাল পর্যন্ত 5000 কোটি ইউরো পর্যন্ত অনুদান ও ঋণের প্রতিশ্রুতিও আগেই দিয়েছে ইইউ। আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি ভিডিওতে একথা বলেন তিনি। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক অস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে খসড়া প্রস্তাব তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি। ওয়াশিংটন মস্কোর এমন প্রতিক্রিয়া ও ঘোষণায় বিশ্বব্যাপী পারমাণবিক উত্তেজনা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। গেল সপ্তাহে মিনুটম্যান 3 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর দ্রুত মার্কিন প্রতিরক্ষা বিভাগকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি ভিডিওতে আবারও সেই ঘোষণার পুনরাবৃত্তি করা হয়। ওই ভিডিওতে ট্রাম্প বলেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র অবিলম্বে পরীক্ষা শুরু করবে। যদিও বিশেষজ্ঞদের মতে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও। হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থার কারণে বার্তাটি প্রেসিডেন্ট নিজে নাকি তার টিমের কেউ পোস্ট করেছেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যুক্তরাষ্ট্র কিংবা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে সই করা অন্য কোনো দেশ যদি পরীক্ষা চালায় তবে রাশিয়াও সমান প্রতিক্রিয়া দেখাবে। এরই মধ্যে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের মার্কিন পরিকল্পনা বিশ্লেষণ করে পরীক্ষা শুরুর বিষয়ে একটি প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন। তবে ওয়াশিংটন যদি বিস্ফোরণমূলক পরীক্ষা না চালায় তবে মস্কো সে পথে হাঁটবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আমি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছি তারা ইস্যুতে অতিরিক্ত তথ্য সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে, সেগুলো বিশ্লেষণ করবে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরুর বিষয়ে প্রস্তাব তৈরি করবে। রাশিয়া সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের সময়। ঠিক এক বছর পর 1992 সালে যুক্তরাষ্ট্র সবশেষ পরীক্ষা চালায়। 1996 সালের পর কেবল ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি দেশই বর্তমানে বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। দ্য সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের তথ্য মতে যুক্তরাষ্ট্রের হাতে 5550 ও রাশিয়ার হাতে 5459 পারমাণবিক ওয়ারহেড আছে। বিশ্লেষকদের মতে দুই দেশের ঘোষণা বাস্তবায়িত হলে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন 2 মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানান এতে 6 জন নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে সিরিয়া বানাতে চায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এই অবস্থায় ভেনেজুয়েলাকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান দিনে দিনে আরও তীব্র হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার 2টি আলাদা নৌযানকে লক্ষ্য করে 2 দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেন নৌযানগুলো সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের নির্দিষ্ট রুটে চলাচল করছিল। গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 19টি হামলায় 20টি নৌকা ধ্বংস হয়েছে, নিহত হয়েছেন 76 জন। যুক্তরাষ্ট্র দাবি করেছে প্রতিটি হামলার আগে নৌযানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় না, বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়। এসব ঘটনার ভিত্তিতেই কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে সিরিয়া বানানোর আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বাইরের শক্তির লোভ ও সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। পেট্রোর এই প্রতিক্রিয়া ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম আরমান্দো ইনফোর এক প্রতিবেদনের পর এসেছে, যেখানে বলা হয় ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের কালো বালু, কোলটান ও রেয়ার আর্থ সম্পদ লুট করেছে সরকারি বাহিনী, গেরিলা ও স্থানীয় গোষ্ঠী। পেট্রোর মতে এসব সম্পদ দখলের পেছনেও আন্তর্জাতিক শক্তির প্রভাব রয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়া জানিয়েছে তারা ভেনেজুয়েলাকে আরও সামরিক সহায়তা দিতে প্রস্তুত। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির উপপ্রধান আলেক্সেই ঝুরাভলেভ জানিয়েছেন পানসির S-1 ও বুক M-2I বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই Il-76 পরিবহন বিমানে করে কারাকাসে পৌঁছেছে। মস্কো ইঙ্গিত দিয়েছে চাইলে তারা কারাকাসকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও দিতে পারে। ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের ভাষণ দেয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এ ধরনের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে বেইজিং। এদিকে রোববার চীনের অন্তত 10টি যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই 2 ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। রোববার আবারও নিজেদের আকাশসীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় চীনের অন্তত 10টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 10টি নৌযান। চীনা যুদ্ধবিমানের অন্তত 4টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও নৌযানের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে শনিবারও তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে চীনের 18টি যুদ্ধবিমান ও 7টি নৌযান। চীনের এই সামরিক তৎপরতার মধ্যেই ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বিখিম। শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাইওয়ান শুধু টিকে থাকতে নয়, বরং গণতন্ত্রকে বিকশিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাসেলসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না IPAC এর সম্মেলনে 50টিরও বেশি দেশের আইন প্রণেতাদের সামনে দেয়া এই বক্তব্য ছিল ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের কোনো উচ্চ পর্যায়ের নেতার প্রথম ভাষণ। এদিকে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বিখিমের ভাষণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তার এই সফরকে এক চীন নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। এটিকে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল আখ্যা দিয়ে চীন সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীনের নৌবাহিনীতে যুক্ত হলো দেশের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান। প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সামরিক ঘাঁটিতে। বিশেষজ্ঞদের মতে চীনের সামরিক শক্তিতে এই সংযোজন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য স্পষ্ট বার্তা বহন করছে। স্থানীয় সময় বুধবার চীনের সানিয়া শহরে অনুষ্ঠিত হয় দেশের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানের আনুষ্ঠানিক উদ্বোধন ও পতাকা প্রদানের অনুষ্ঠান। এতে অংশ নেন প্রেসিডেন্ট শি জিনপিং সহ 2000-এরও বেশি কর্মকর্তা ও প্রকৌশলী, যারা ফুজিয়ানের নির্মাণ কাজে যুক্ত ছিলেন। চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত।
এটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেমে সজ্জিত, যার সাহায্যে যুদ্ধ বিমান আরও দ্রুত ও অধিক দক্ষতায় উড্ডয়ন করতে পারে। এই প্রযুক্তি এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক রণতরীগুলোতেই ব্যবহৃত হয়েছে। ফুজিয়ানের ফ্লাইট ডেকে প্রদর্শিত হয় নতুন প্রজন্মের যুদ্ধবিমান J-35, J-15T ও আগাম সতর্কীকরণ বিমান কংজিং 600। প্রেসিডেন্ট শি জিনপিং নিজে উড্ডয়ন প্রদর্শনী পর্যবেক্ষণ করেন ও পাইলটদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দক্ষতা বাড়িয়ে ফুজিয়ানের যুদ্ধ ক্ষমতা আরও দৃঢ় করার আহ্বান জানান। এর আগে চীনের নৌবাহিনীতে ছিল রুশ নির্মিত লিয়াওনিং ও দেশীয় শানডং রণতরী, কিন্তু ফুজিয়ান সেগুলোর তুলনায় বহুগুণ উন্নত ও সক্ষম। এটি ভারী অস্ত্র ও জ্বালানি বহনকারী যুদ্ধবিমান দূরবর্তী লক্ষ্যবস্তুতে পাঠাতে সক্ষম হবে, যা চীনের সমুদ্র ভিত্তিক প্রতিরক্ষা পরিধি আরও সম্প্রসারিত করবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ফুজিয়ানের অন্তর্ভুক্তি নৌবাহিনীর বিকাশে এক নতুন অধ্যায়। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তিগত অর্জন নয়, বরং ভূরাজনৈতিকভাবেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে এক সুস্পষ্ট কৌশলগত সংকেত। এবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ায় ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতেই এখনও যুদ্ধ শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরায়েল নিজেকে রক্ষা করতে পদক্ষেপ নেবে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ার আকাশে আচমকা ভেসে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় নাবাতিয়ার একটি আবাসিক ভবন। চারদিকে ধোঁয়া আর ধ্বংসাবশেষ। আতঙ্কে ছোটাছুটি করেন আশপাশের মানুষ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। স্থানীয়রা বলছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর যোগাযোগ কেন্দ্র। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় শহরের প্রধান মসজিদ প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন হিজবুল্লাহর রাজনৈতিক শাখার প্রতিনিধিরাও। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরায়েল চুক্তি ভঙ্গের প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্মসূচি চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রস এবং মিশরীয় টিম ইয়েলো লাইন পার হয়ে ইসরায়েলি জিম্মিদের মরদেহ খুঁজতে প্রবেশ করেছে। এর মধ্যে গাজা থেকে আরও 3 ইসরায়েলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন নেতানিয়াহু। গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। 1 মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও বেড়েছে হামলা ও ধ্বংসযজ্ঞ। হামাস বলছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিদিন আক্রমণ চালাচ্ছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার ইসরায়েল গাজায় ফেরত দিয়েছে 15 ফিলিস্তিনির দেহাবশেষ। নিজের ছেলের অপেক্ষায় এভাবেই দুচোখ মেলে দাঁড়িয়ে আছেন এক অসহায় মা। এই দুচোখেই শুধুই হতাশা। 2023 সালের 7 অক্টোবর তার ছেলে রায়ানকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ছেলে জীবিত না মৃত তা জানেন না তিনি। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার 15 ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। এই 15 জনের মধ্যে তার রায়ানও আছে কিনা সেই খোঁজ নিতেই আল নাসের হাসপাতালে এসেছেন এই মা। যুদ্ধবিরতির পরও হামলা বন্ধ হয়নি গাজায়। খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামাস জানিয়েছে 10 অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় 271 জন নিহত হয়েছেন, যাদের 90% বেসামরিক নাগরিক। প্রতিদিন উপত্যকা জুড়ে চলছে ধ্বংস ও বোমাবর্ষণ। খান ইউনিসে ইয়েলো লাইন নামে নির্ধারিত অস্থায়ী সীমার ভেতর ঘরবাড়ি ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাতিসংঘের সংস্থা UNRW এর দাবি, তারা নিজেদের ত্রাণবাহী যানবাহন পর্যন্ত গাজায় নিতে পারছে না, কারণ ইসরায়েল সেই সংস্থার লোগোযুক্ত গাড়ি নিষিদ্ধ করেছে। এ কারণেই খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে দিন কাটাচ্ছে গাজাবাসী। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই তেল আবিবে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। সুদানে আধা সামরিক বাহিনী RSF যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনও হত্যাযোগ্য, ধর্ষণ আর জাতিগত সহিংসতা চলছেই বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। সহিংসতা থামার কোনো লক্ষণ নেই উল্লেখ করে উদ্বেগ জানান তিনি। তার এই অভিযোগ অস্বীকার করেছে RSF। এদিকে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের, সেই সঙ্গে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। শরণার্থী শিবিরগুলোতে সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।
সুদানে আধা সামরিক বাহিনী আরএসএফ এর নির্মমতা থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউই বাদ যায়নি। সড়কের একপাশে 50 থেকে 60 জনকে হত্যার পর পাশের রাস্তায় একইভাবে চালানো হয় নিধনযজ্ঞ। এমনকি ট্রাক দিয়ে বেসামরিকদের পিষে ফেলারও অভিযোগ উঠেছে। ভয়াবহ এসব অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এখনো শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। দারফুরে আল ফাশির শহর দখলের পর হত্যাযজ্ঞ চালায় আধা সামরিক বাহিনী আরএসএফ। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, সেনাঘাটে নিয়ন্ত্রণে নেয়ার পর আরএসএফ সদস্যরা ঘরে ঘরে ঢুকে নির্বিচারে গুলি চালায়। আহত ও বয়স্কদের অনেকেই ঘর থেকে বেরোতে না পেরে মারা যান। রাস্তায় যারা ছিলেন তাদের ওপরই চালানো হয় ড্রোন হামলা। বৃহস্পতিবার দারফুরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফ। তবে সেখানে এখনও হত্যাকাণ্ড, ধর্ষণ ও জাতিগত সহিংসতা চলছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বলেও উদ্বেগ জানান তিনি। দারফুরের এল ফাশির শহরে এখনো আতঙ্কিত বেসামরিক মানুষরা আটকে আছেন। তাদের বের হতে বাধা দেওয়া হচ্ছে। আমি আশঙ্কা করছি শহরের ভেতরে এখনো হত্যা, ধর্ষণ ও জাতিগত সহিংসতা চলছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আরএসএফ। যুদ্ধবিরতির কথা শুনেও স্বস্তিতে নেই সুদানের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও আবারও রাজধানী খার্তুম ও আদবারায় ড্রোন হামলা চালায় আরএসএফ। আতঙ্কের পাশাপাশি মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে আল ফাশির শহরে। মাথার উপর নেই ছাদ, ক্ষুধার যন্ত্রণা, রোগ শোক সব মিলিয়ে দুরবস্থার শেষ নেই। সহিংসতার ভয়ে দারফুর ছেড়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন সুদানের মানুষ। জাতিসংঘের শরণার্থী সংস্থার উপ হাই কমিশনার কেলি ক্লেমেন্টস চাঁদে আশ্রিত আল ফাশিরের শরণার্থীদের সঙ্গে দেখা করেন। শরণার্থী শিবিরগুলোতে পর্যাপ্ত সহায়তা দিতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন তিনি। গত 2 বছর ধরে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর রক্তক্ষয়ী সংঘাত চলছে। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ।